ইসলাম নকবীর আপনার কাছে মগবাজারে, রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে একটি ঘটনায় এসি থেকে লিকেজের ঘটনায় 6 জন শিশু মারা গেছেন এবং এটি নিয়ে গত কয়েকদিন ধরেই আপনারা জানেন যে আসলে দেশে নানান আলোচনা হচ্ছে এবং তদন্ত চলছে। তদন্তে আমরা যেটা এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে যে হাসপাতালের পোস্ট অপারেটিভ নির্মাণে ত্রুটি ছিল বলে এতটুকু পর্যন্ত জানা গিয়েছে এবং আজকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন সেখানে গিয়েছিলেন, সেখানে যে একটি বেকারির সন্ধান পেয়েছেন। এখন হাসপাতাল ক্যান্টিন থাকে অথবা নানান রকম থাকে, কিন্তু বেকারির সন্ধান পাওয়াটা আসলে বলা হচ্ছে যে হাসপাতালের নিচে বেকারি থাকার বিষয়টা কতটা ঝুঁকিপূর্ণ অথবা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেটি নিয়েও আসলে একরকমের আলাপ আলোচনা অথবা সেটিও তদন্ত করা হচ্ছে। এই সার্বিক বিষয়টি নিয়ে আসলে এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? পুরোটাই হাসপাতালের অবহেলা বলা হচ্ছে, অনেক অভিযোগ করছেন, ত্রুটি বলা হচ্ছে। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন তদন্ত হচ্ছে এবং তদন্ত হওয়ার পরে যে প্রতিবেদনই আসুক, যদি এখানে যদি হাসপাতালের গাফিলতি অথবা হাসপাতালের অব্যবস্থাপনা থেকে থাকে, সেই ক্ষেত্রে মানে আসলে এর বিচারটা নিশ্চয়ই আইনের মাধ্যমে হবে, কিন্তু সেটা কি হবে সর্বোচ্চ? যে 6টা শিশু মারা গেল, সেখানে হাসপাতালের অব্যবস্থাপনার জন্য হয়তোবা সর্বোচ্চ 5 বছরের সাজা হতে পারে কারো এই কারণে। তো এটি আপনি কি মনে করেন যে এটি যৌক্তিক অথবা এটি যথেষ্ট? প্রথমত এটা যে এত বড় দুঃখজনক ঘটনা, 6টি শিশু মারা গেল, কোথায় মারা গেছে? এটা কোনো অজপাড়াগায় মারা যায়নি, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা নাই, কিছু নাই। মায়েরা এমন এক জায়গায়, প্রসূতি মা গিয়েছে, ধাত্রী অপারেশন করেছে, সেরকম তো কিছু হয়নি। এটা আধুনিক একটা হসপিটাল ঢাকা শহরে, যেখানে মায়েরা নিশ্চয়তা পেয়েছে যে এখানে এর থেকে ভালো জায়গা তো আর হতে পারে না। সেরকম একটা হসপিটাল যেখানে মায়েরাও ছিল, এই শিশুগুলো একসঙ্গে 6টা শিশু মারা গেল। এর থেকে নেগলেন্সি আমি মনে করি আর কিছু হতে পারে না এরকম আধুনিক হসপিটালগুলোতে। এটা গ্রামে মারা গেলে আমার মাথায় কিছু আসতো না, হয়তো আমি এটা ভাগ্যের উপরে ছেড়ে দিতাম, কিন্তু এটা তো সম্পূর্ণরূপে আমি বলবো যে এটা দায়িত্বহীনতা, অবহেলা এবং এক ধরনের হত্যার নামান্তর। আর এসির হবে কেন? আপনার এসি থেকে গ্যাস বের হবে কেন? আমরা বাসা বাড়িতে আমাদের এসি আছে, আমরা সেগুলোকে পরিষ্কার করছি না, আমরা সেগুলোকে মেনটেনেন্স করছি না। তাহলে হসপিটালের মতো একটা জায়গায় আবার যেখানে শিশুদের রাখা হয়েছে, এবং কোন শিশুদের? যেগুলা চ্যালেঞ্জিং, যেগুলো জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে, সেই শিশুদের, নবজাতক শিশুরা ছিল, নবজাতক শিশু। তো তাহলে মানে আমি বলছি ইমিউর ছিল ওরা, ওই এমন অবস্থায় ছিল। তো তাহলে সেখানে যদি এই ঘটনা ঘটে, তাহলে আর নিরাপদ কোন জায়গায়? তাহলে হসপিটাল কর্তৃপক্ষ শুধু এসির উপর দোষ দিয়ে যান্ত্রিক গোলযোগ দিয়ে পার পাবে না। এই যান্ত্রিক গোলযোগটা কার কারণে হলো? তাহলে এসি মেনটেনেন্সের দায়িত্বে কে ছিল? আমি বলবো না হসপিটালের মালিক, সবকিছু তো আমরা মালিকের দড়ি লাগাও, সেই টেন্ডেন্সি থেকেও বেরোতে হবে। ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিল তাদেরকে কঠোর সাজা দিতে হবে, এবং এই সাজা এক দৃষ্টান্তমূলক হতে হবে। তখন শুধুমাত্র এটা আরেকটা হসপিটালে এরকম কাজ করার সাহস পাবে না। আর বেকারি যে জিনিসটা বললেন, আমি জানি না এটা ওরা কোন মাথার মধ্যে আসছে যে বেকারি কেন থাকতে হবে? এমন ওইখানে গেস্টরা যারা যায় তারা কেনার জন্য, এমন রেস্টুরেন্ট থাকতে পারে, রেস্টুরেন্ট থাকাটাই উচিত, কারণ মানুষ কোথায় খাবে? বেকারি তৈরি করবে কেন? আমি জানি না এটা কি ধরনের বেকারি। হয়তো এই ঘটনাগুলোকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আর এক ধরনের এই বেকারি নিয়ে চলে আসছে। বেকারি ইস্যুজ আমি মনে করি না। আমি মনে করি যে বেকারিতে তো মৃত্যু হয় নাই, মৃত্যু হয়েছে এতে। বেকারিটা থাকাতে বোঝা যায় যে এরা নন প্রফেশনাল, এদের প্রফেশনালিজম কিছু নাই। প্রফেশনালিজম যদি থাকতো, যেখানে শিশুদের যান নিয়ে খেলা হচ্ছে, সেখানে তাদের এসি দুর্ঘটনা ঘটবে কেন? ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের শিল্প ও কালচারকে রিপ্রেজেন্ট করে এমন একটা জায়গা, এখানে কিছু মূর্খের আড্ডা হয়েছে। এখন বাংলাদেশ সমস্ত মূর্খদের প্রতিচ্ছবি দেখাইতে হলে এখন ব্রাহ্মণবাড়িয়া দেখাইতে হয়। এর থেকে আনফর্চুনেট একটা জেলার জন্য আর কি হতে পারে? এই যে মাওলানা সাহেব, মৌলভী সাহেব, উনি বললেন যে ওইখানে সম্প্রীতির বন্যা বয়ে যাচ্ছে। আমরা নাসিরাবাদে কি হয়েছে, নাসিরনগরে কি হয়েছে আমরা জানি? নাসিরনগর না, এটা নাসিরনগরে 5 দিন ধরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, মারামারি হয়েছে হিন্দুদের, যেটা নিয়ে সারা ওয়ার্ল্ডে হেডলাইন হয়ে গেছে। আমি নিজে গিয়েছি বহু বছর আগে এরশাদ জামানায় একটা ঘটনা কভার করার জন্য। নিদারাবাদ, একটা বিরাজাবালা একটা মহিলা, হিন্দু মহিলা, তার স্বামী, তাকে সহ ওই ফ্যামিলির সবগুলো ছেলে মেয়েকে মেরে ডুকিয়ে রেখেছিল, যে হিন্দু ফ্যামিলি তাদের জমি দখল করার জন্য। তো ব্রাহ্মণবাড়িয়া এমন একটা ঘটনা, এখানে যদি বলা যায় আমরা সম্প্রীতি বিরাজ করছে, এটা মিথ্যাচার
এবং মূর্খতার এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া। কারণ যে সিনেমাটি নিয়ে কথা হয়েছে, আমি নিজেই সিনেমাটা দেখেছি, এটা আহামরি কোনো সিনেমাও না, আবার এটা অশ্লীলতা তো কিছুই নাই। এটা হুমায়ুন আহমেদের নাটক যেটা হয়, একটা নাটককে বড় নাটক করেছে হুমায়ুন আহমেদের নাটক, আমরা সবাই এটা পরিচিত, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, সেটাকে একটা বড় ধরনের ক্যানভাসে এনেছে। এটাতে কোনো অশ্লীলতা নাই, কিছুই নাই। এখন ওইখানে ব্রাহ্মণবাড়িয়ায় তো নাই, কি বললো, সিনেমা হল নাই। সিনেমা হল নাই কেন? ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের কোনো ছিটমহল না অন্য কোনো দেশের ছিটমহল? পাকিস্তানি ছিটমহল এটা? এটা কি অন্য কোনো দেশ থেকে ছিটমহল বানাইছি আমরা? এটা বাংলাদেশের অংশ না? এখানে সিনেমা হল থাকতে পারবে না, সিনেমা থাকতে পারবে না? তাহলে এটা রিপ্রেজেন্টেটিভ কারা? এরা এই মূর্খতার এই অধিকার তাদেরকে কে দিয়ে দিয়েছে? এ যা কিছু ঘটবে, আগুন লাগানো, এই যে শিল্প সংস্কৃতিকে ধ্বংস করা, এগুলো তো কোনো কালচারের মধ্যে পড়ে না। এবং এখানে যে জেলা প্রশাসক সাহেব সুর মিলিয়ে এটা বন্ধ করে দিল। আমি এই জায়গাটা আসতে যাচ্ছিলাম যে প্রশাসন নিরাপত্তার কারণ দেখি এটি বলেছেন যে স্থগিত রাখার জন্য। আপনি আপনার মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে ফেলেন, সেটাই নিরাপত্তা? নিরাপত্তা আপনি দেবেন, ন্যায় কোথায় আছে সেটাতে? যারা আপত্তি করছে তাদের বক্তব্য শোনেন। আপনি মূর্খের কথা শুনবেন না জ্ঞানের কথা শুনবেন? তাহলে এখানে গ্যাঞ্জাম পাকাচ্ছে কারা, তাদেরকে দেখেন, তাদেরকে ব্যবস্থা নেন। এটা তো একটা মৌলবাদী রাষ্ট্র না, এটা পাকিস্তান না। ইভেন পাকিস্তানের কথা বলতেছি কি, পাকিস্তানেও তো ভালো ভালো সিনেমা হচ্ছে। পাকিস্তান আমি গিয়ে আসছি, একাধিকবার গিয়েছি। পাকিস্তানের তো সিনেমা নিয়ে কোনো মাথা ব্যথা না। আফগানিস্তানের মাথা ব্যথা ছিল, তাহলে আমরা আফগানিস্তান বানাচ্ছি। এবং ওই ভদ্রলোক ইরানের উদাহরণ দিয়েছেন, আমি তো ইরানে দেখেছি, সিনেমা দেখেছি, কত নাইস সিনেমা তারা করছে। তাদের বিপ্লব নিয়ে আছে, তাদের ইসলাম নিয়ে আছে, এবং আমাদের নবীকে নিয়েও ইভেন তারা মুভি বানিয়েছে। তো আপনারা কোথা থেকে, কি বলবো আর, মানে মূর্খ সমাবেশ করে যদি করেন যে ব্রাহ্মণবাড়িয়াকে এটাতে কালার করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার তো পরিচিত বন্ধু বান্ধব আমার আছে, আমি তো দেখি তাদেরকে জ্ঞানের দিক থেকে তারা কালচারালি কতটা ইমপ্রুভ। এগুলাকে ব্রাহ্মণবাড়িয়া তো রিপ্রেজেন্টেটিভ কওমিরা করবে না। ব্রাহ্মণবাড়িয়া কি কওমি সমাজের ব্রাহ্মণবাড়িয়া? শুধু ব্রাহ্মণবাড়িয়া মোল্লাদের ব্রাহ্মণবাড়িয়া? ব্রাহ্মণবাড়িয়া তাদের একছত্র দিকে হয়ে যায় কেন? আর তারা তাহলে ডিক্লেয়ার করুক, বা আমরা বাংলাদেশের আইন মানি না, বাংলাদেশে যে আইন সেটা চলবে না, আমরা অন্য আফগানিস্তানের ছিটমহল কিংবা পাকিস্তানের ছিটমহল হিসাবে এখানে থাকবো, সেটা বলে দিক, তাতে তো সমস্যা আর হয় না। জি, আনিসুল আসবো আবার। রেজওয়ান, আপনার কাছে একটু আসি। এই যে প্রশাসনের যে বিষয়টি, তারা নিরাপত্তার কারণে বলছেন যে প্রদর্শনীটি স্থগিত করা হয়েছে, এটি কি কোনো বার্তা দেয়? এটি কি এক ধরনের আত্মসমর্পণ? সমাজে কি বার্তা দেয়? ভেরি আনফরচুনেট। আমি ডিসি যে কথাটা শুনছিলাম, ডিসি সাহেব মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন যে এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য উনি কাজ করেছেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য উনি একটা চলচ্চিত্র বন্ধ করে দিয়েছেন। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আনফরচুনেটলি আপনার 5 আগস্টের পরে কিন্তু এটা সার্বিকভাবে শুধু একটি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দিয়েছে, বিষয়টা হচ্ছে কোন সিনেমা হল সেখানে নেই। আচ্ছা, তারপরে বিগত সময়ে আমরা দেখেছি যে বিষয়গুলো নিয়ে কথা ছিল, সব মিলিয়ে সেই জায়গায় আসলে প্রশাসন কি অনেকটা নিরুপায় অবস্থায় আছে, সেটাও কি আপনি মনে করেন কিনা? মানে ওনার বক্তব্যের মধ্যেই ছিল সেটা। উনি নিজেই বলছেন যে নিরুপায় অবস্থা আমি বলবো না, আমি বরঞ্চ বলবো এক ধরনের মানে আমি এখানে ঘাটাঘাটিতে যাব না। তাহলে আপনি ডিসি হয়েছেন কেন? এটা আমার আপনার হতে পারে, আমরা ভিজিটার, আমরা এখানে ঝামেলা করতে যাব না। এখন হয়েছে কি দেখেন, এইটা খুব আনফরচুনেট যে এই যে বক্তব্যগুলো আমরা দেই। আপনার মনে আছে একটা সময় বাংলাদেশে টেলিভিশন কিন্তু ভাঙা হয়েছে, টিভি ভাঙা হয়েছে, এবং আনফরচুনেটলি একটা কট্টরপন্থী যে গ্রুপটা আছে তারাই টিভিটা ভেঙেছে। আজকে তো সেই টেলিভিশন, ইউটিউব তাদের মেইন সোর্স অফ ইনকাম, আপনি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, অশ্লীলের কথা বললো, আপনি আমাকে একটু বলেন তো, বুকে হাত দিয়ে আমি প্রত্যেকটা নাগরিককে বলবো, একটু ইউটিউবে যান, যে দেখেন যে ওখানে এই যে ওয়াজ মাহফিলে মেয়েদের নামে, নারীদের নামে যখনই কথা উঠে, পর্দার প্রসঙ্গ বাদ দিয়ে, মানে যখনই কথা উঠে কি ধরনের অশালীন কথা বলা হয়, কই তখন তো সেই ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য আপনারা বলেন না, তখন তো সেই ইউটিউব চ্যানেলটা বন্ধ করার জন্য বলেন না। আজকে যখন একটা ছবি দেখার কথা বলা হয়েছে, তখন আপনি শ্লীল এবং অশ্লীলের বক্তব্য নিয়ে আসছেন, অথচ আপনার বাসায় মানে আমাদের মেয়েদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়। আচ্ছা, গেল। তারপরে আপনি চিন্তা করে দেখেন, এই যে বনলতা এক্সপ্রেস, এটা বিষয়টা সেটা না। বিষয়টা হয়েছে কি, 5 আগস্টের পরে আমরা খুব ভিভিডলি একটা জিনিস দেখতে পাই, 5 আগস্টের পুরো স্পিরিটটাকে ডেমোলিশ করার পেছনে এই কনজারভেটিভিজমের এই যে দক্ষিণপন্থী যে গ্রুপটা আছে, এদের একটা বিশাল ভূমিকা আছে।
আমি তো বলি এই গ্রুপটাকে আসলে প্রশ্নবিদ্ধ করা উচিত। আপনি দেখবেন জায়গায় জায়গায় কনসার্ট হতে না দেওয়া, জায়গায় জায়গায় অকারণে বাউলদের উপর আক্রমণ করা, অকারণে মাঝার মানে মৃত মানুষকে বের করে নিয়ে যে তাকে পুড়িয়ে দেওয়া, এবং এই যে ফিল্ম বলেন, নাটক বলেন। আওয়ামী লীগের একটা বড় ভুল ছিল কি জানেন? নাসিরউদ্দিন ইউসুফ 2009 সালে তিনি সাইন করলেন, সাইন করে বললেন যে কোথাও এখন থেকে যাত্রা হবে না, যাত্রা বন্ধ করে দিল। গেল সিনেমা হলগুলো একের পর এক আওয়ামী গভর্নমেন্ট এই কাজগুলো করেছে, যে আপনার ওখানে এইসব হচ্ছে কারণ আপনি তো ক্ষমতার মসনদে টিকে থাকতে চেয়ে নেগোসিয়েশন করেছেন এদের সাথে। এই নেগোসিয়েশনের ভয়াবহতার সবচেয়ে বড় কিন্তু আওয়ামী লীগকেই দিতে হয়েছে। তো এখন যে গভর্নমেন্ট আছে সেও কি এই নেগোসিয়েশনের মধ্যে যাবে? অর্থাৎ আমার দেশে কোথায় আপনার হবে, সিনেমা হল হবে কেন, কোথায় নাটক হবে, কোথায় চর্চা হবে? আমি তো মনে করি এই কালচার আমার দেশের গান না ভাই, ভাওয়াইয়া, জারি, শাড়ি, লালন, এইসব গান না, এই গানগুলো যখন গেতে গেছে, এই যে আপনি যে বললেন আলাউদ্দিন খান, আমি বুঝলাম ঢাকা শহরে, আপনি তো এটা বলেছেন ঢাকা শহরে ওস্তাদ আলাউদ্দিন খান পুরান ঢাকাতে বাদ্যযন্ত্রের প্রোগ্রাম হওয়ার কথা ছিল তার জন্মদিন উপলক্ষে, একই গ্রুপ এবং একই গ্রুপ তারা সেখানেও আক্রমণ করেছে ঢাকা শহরে। তাহলে আমি মনে করি এখানে তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো উচিত গভর্নমেন্টের তরফ থেকে, যে দে ক্যান নট ডু দ্যাট। আপনি গান শুনবেন না, আপনার ইচ্ছা, সমস্যা নাই। আমার গান শুনতে ভালো লাগে, আমি গানটা শোনার অধিকার রাখি, এখতিয়ার রাখি। আপনি ওখানে উচিত একটা ইমিডিয়েটলি সিনেমা হল স্থাপন করা। আপনার এই প্রতিবেদন আমাদের আলোচনা থেকে যদি আসে, কেন থাকবে না? কেন বাংলাদেশের 64টা জেলাতে অন্তত একটি সিনেমা হল কি জন্য থাকতে পারবে না? একটি মুভি থিয়েটার কি জন্য থাকতে পারবে না? আপনি এটা বলছেন, চলেন আজকে তুরস্কে চলেন, তুরস্কের টার্কিশ মুভি ইন্ডাস্ট্রি হয়ে গেছে, সেখান থেকে তো মানুষ ইনকাম করছে। নট অনলি ইরানি মুভি তো ডেফিনেটলি এখানে রুমেল যে বক্তব্যটা দিয়েছেন রুমেল ভাই, খুবই সত্য কথা, সেটার মুভি, ইন্দোনেশিয়ান মুভি, হরর ক্ষেত্রে ইন্দোনেশিয়া তো একটা মুসলিম কান্ট্রি। তাহলে এই যে মুভিগুলো, এগুলো তো মানুষের প্যাটার্ন চেঞ্জ করছে। মুভি তো এখন হিস্টোরিক হয়, মুভি তো আমাদের সংস্কৃতির অংশ। এই যে ওনারা একের পর এক, আপনি ওনাদের, আমি একদম সলোলি বলছি, আপনি একদম নিয়ে গত 2টা বছর ওনারা কি কি করেছেন। আপনি বাউল সঙ্গীতের আক্রমণ, গানের প্রতি আক্রমণ, সুফিজমের আক্রমণ, রাস্তা দিয়ে মানুষ চলে আসছে, তার চুল বড়, বাউলদের ধরে ধরে আপনি মাথার চুল কেটে দিছেন কেন? এই অধিকার এখতিয়ার আপনাকে কে দিছে? একটা মানুষ হেঁটে যাবে, তাকে আপনি থামিয়ে বলবেন আপনার এখন আমি দাড়ি চুল সব কেটে দিলাম, এই অধিকার কি তার আছে? এই প্রশ্নগুলোকে প্রশ্নবিদ্ধ না করে যখন এরকম ডিসি বলেন আমি নিরাপত্তার স্বার্থে এটা বন্ধ করলাম, স্কুল কর্তৃপক্ষ বলেন, তাহলে ওই ডিসির ওখানে ডিসি পদেই থাকা উচিত না। আপনি কি এই ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা কি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেন, নাকি যেমনটি বলছিলেন যে রেজওয়ানা স্নিগ্ধা গত 2 বছরে, এর আগেও আমরা দেখেছি, কিন্তু গত 2 বছরে যে পরিস্থিতি দেখেছি যে তৌহিদি জনতার নামে অথবা বিভিন্ন নামে বিভিন্ন গোষ্ঠী, একদল লোক নানা জায়গায় আসলে তাদের স্বেচ্ছাচারিতা করেছেন, যেগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি, এগুলো বাংলাদেশের যে সাংস্কৃতিক পরিসর একে কতটা আঘাত করছে অথবা সংকুচিত করছে বলে আপনি মনে করেন? আঘাত করছে এবং সংকুচিত করছে, দুইটাই। এবং আমি স্নিগ্ধার সাথে একমত, এরা আশকারা পেয়ে এগুলো করার সুযোগ পাচ্ছে এবং এগুলো বাংলাদেশের কোথাও এরা রিপ্রেজেন্ট করে না, এদেরকে কোথাও বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে না। এরা ওইখানকার দীর্ঘদিন থেকে ওই মাদ্রাসা কেন্দ্রিক যে গন্ডগোল, এইটাকে ওরা রাজনীতি হাতিয়ার করেছে। ওই মাদ্রাসাটা, বড় মাদ্রাসা যেটা আছে, যেটা আমি এই মতো নাম মনে করতে পারছি না, যে নেতা ছিল, তার আমল থেকে এটা যে শুরু হয়েছিল সেই, এবং এই মাদ্রাসার ছেলেগুলোকে যে একটা টুলস বানানো রাজনীতির, সেই তখন থেকে শুরু হয়েছে। এবং এটার পরবর্তী হেফাজত, অন্যান্য যে কাজে লাগে, মানে যত অন্ধকার কিছু থাকবে এদেরকে নামিয়ে দেবে। আমার একটা জিনিস খেয়াল আছে যে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসছিল, যে ইয়ের সময়, যে বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকীতে আসছিল, তখন এরা সারা দেশে কি তাণ্ডব করেছে। 12 কি 13টা ছেলে এখানে মারা গিয়েছিল পুরো বাংলাদেশে, এবং এখানকার সিংহবাগ ব্রাহ্মণবাড়িয়া মারা গেছিল। কি অপরাধ ছিল? নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতেছে, নরেন্দ্র মোদীকে আপনি পছন্দ করেন না, সেটা আপনি প্রতিবাদ করেন, অসুবিধা তো নাই। কিন্তু সে তো রাষ্ট্রীয় একটা দাওয়াতে আসছিল, একটা ইভেন্টে আসছিল। সরকার ইভেন্টে ওই সময়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসি বিধায় তার দাওয়াত দিতে হচ্ছে।
প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িত ছিল, তো তাকে তখন দাওয়াত দিছিল ওই কারণে যে এমন নয় যে যে নরেন্দ্র মোদীর প্রেমে পড়ে গেছে যে বর্তমান সরকার বা ওই সরকার, তারে সেই জন্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যে ছিল তাকে দাওয়াত দিতে হয়েছে। এটা সিম্পল ধরে নিলে হয়তো, এবং এটা এমন কোনো তার জন্য বিশেষ কোনো আয়োজনও নয় যে এটা ও মানে কিছু হয়ে গেছে। তখন এরকম তাণ্ডব করেছিল সারা দেশে। আমরা এটি চিন্তা করি নাই যে সে যে দলের হোক, সে একজন নেতা, বাংলাদেশে আসতেছে, বেড়াতে আসতেছে, একটা ইভেন্টে তাকে দাওয়াত দেওয়া হয়েছে, এটা দেখি নাই। এইখানের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এখানে এই যে তাণ্ডব করেছিল তারা, সেই তাণ্ডবে সারা বাংলাদেশ জ্বলছিল। এখন সেই পরিস্থিতি যদি আবার তৈরি হয়, তাহলে তো এটা তো দেশের জন্যই ক্ষতিকর। এবং এই শিক্ষার নিয়ে মানুষ প্রশ্ন উঠবে। আজকে কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যে অভিযোগ উঠতেছে সারা দেশে, তারা বিনোদন বলতে কি বোঝে সেটা তো মানুষ দেখতেছে। বিনোদন বলতে অশ্লীল ওয়াজ, আর বিনোদন বলতে আর যেটা করে তারা, সেটা আমি মুখে আনতে পারছি না। জি, আনিস আলমগীর, আমরা কথা বলবো, আমরা একটু দেখে আসতে। না, ভারতে যেটা হয়েছে যে শুভেন্দু অধিকারী আসার পর থেকে কিন্তু ওখানে অবৈধ বাঙালিদের দেশে ফেরাতে হবে, এই কথা কিন্তু বারবার বলছে। এবং আমি বিবিসি রিপোর্টটাই দেখছিলাম যে তাদের বক্তব্য হচ্ছে যে কোনো সময় তাদের উপরে পুলিশ আক্রমণ হতে পারে, এবং এই একটি আশঙ্কা থেকে তালিকাও কিন্তু তারা- দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র। হ্যাঁ, জি। এবং সেই আশঙ্কা থেকে কিন্তু তারা এখানেই করছে বিকজ, এবং এটা খুব স্যাড বিকজ তারা একবার চিন্তা করে দেখেন, এখানের ভিটা বাড়ি বিক্রি করে তারা ওখানে গিয়েছে, এখন আবার সেখানে আসছে। এবং আমি দেখছিলাম তারা বলছিল যে এরপরে কি আর কখনো আসবেন, বলছিল না আমি পরে আর আসবো না। মাতৃভূমি থেকে বিচ্যুত হওয়া এবং মাতৃভূমি থেকে আরেকটা ডায়াসপোরিক হয়ে যাওয়া, আবার ফেরত আসা, এবং এদেরকে গ্রহণ করার জন্য আমাদের এখানকার লোকজন কতখানি প্রস্তুত আছে সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। আরেকটা যেটা হচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, জি। এই বিষয়ে আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয় হাই অ্যালার্ট দিয়ে বিষয়টা যত তাড়াতাড়ি সমাধান করা যাবে, তত আমাদের উভয় পক্ষের জন্য কিন্তু মঙ্গল হবে। জি, ধন্যবাদ। আনিস আলমগীর, আপনি যদি ছোট করে একটু বলতেন এই বিষয়টা নিয়ে। সীমান্ত, না, এটা নাগরিকদের সঙ্গে তো এক ধরনের ইনজাস্টিস, এটা ভারতও করেছে, তার বাংলাদেশও করছে। ভারত তার কিছু নাগরিককে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, তাদেরকে নেওয়ার ক্ষেত্রে গড়িমসি করেছে, তাদেরকে বাংলাদেশি বানিয়ে তারা আসাম এবং ইন্ডিয়া অন্যান্য জায়গা থেকে তারা পাঠিয়েছিল। সেটা ভারতেও প্রতিবাদ হয়েছিল যে বাংলাভাষী হইলে সে বাংলাদেশি হয়ে যাবে কি করে। এখন বাংলাদেশ যদি তার নাগরিকরা যদি অবৈধ উপায়ে কোনোভাবে যেভাবেই হোক যদি ইন্ডিয়া গিয়ে থাকে এবং তারা যদি ফেরত আসতে চায় এবং তারা যদি ভ্যালিড ডকুমেন্ট দেখায়, তাহলে অ্যাকসেপ্ট করা উচিত। এখানে তালবাহানার কিছু নাই। নাগরিক তারা যে কোনো কারণে হোক তারা ওই দেশে গিয়েছে, যে কোনো কারণে হোক ভারত তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এখন সবচেয়ে বড় এটা তো একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে হচ্ছে। আমি তো এটাকে ওয়েলকাম করব, কারণ আপনি এটা তালিকাটা জি, আনিস বাছাই করার